শুধুই কমফোর্ট, কমফোর্ট আর কমফোর্ট। আজকে কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বর্তমানে ইয়ামাহার FZ25 নামে একটা বাইক লঞ্চ হয়েছে। তো এটা নিয়ে বর্তমানে মার্কেটে অনেক আলোচনা সমালোচনা, অনেক হাসি ঠাট্টা সব কিছুই চলতেছে। তো এখানে এক পক্ষ খুশি হচ্ছে, এক পক্ষ মনে কষ্ট পাচ্ছে। তো কেন তারা মনে কষ্ট পাচ্ছে বা কেন অপরপক্ষ খুশি হচ্ছে, তো আজকের আলোচনা থাকবে এটা নিয়েই। তো অনেকে এটার নাম দিচ্ছে বস্তা পচা বাইক। আসলে বস্তা পচা কেন বলতেছি আমরা? একটা বাইক তো খারাপ না, বাংলাদেশের কেন পৃথিবীর কোনো বাইকই খারাপ না। তো বস্তা পচা আসলে আমরা আমাদের কিছু ভুল ত্রুটির কারণে নামগুলো আসতেছে। আসলে যে বাইকটা ইন্ডিয়াতে 2020-এ ডিসকন্টিনিউ হয়ে গেছে, বাংলাদেশে 2025 সালে এসে আবার সেই বাইকটাই ওপেন হয়েছে। আসলে অনেকে বলবে যে আসলে সিসি লিমিট ছিল, এতদিন আসতে পারে নাই। তো সিসি লিমিট থাকার পরেও এখন কিন্তু বাংলাদেশে নতুন ফিচার সম্পন্ন নতুন আরও অত্যাধুনিক বাইক বাংলাদেশে আসছে। তো সে তুলনায় আমাদের FZ25-এর প্রাইসটা একটু ওভার প্রাইসড, যে কারণে এটা নিয়ে আলোচনা সমালোচনা। যেহেতু আমাদের FZ সিরিজের জনপ্রিয়তা অনেক বেশি, তো FZ সিরিজের একটু পাওয়ারফুল ফ্যান বেস আমাদের দেশে আছে। তো এটা অবশ্যই সত্য। কিন্তু সমস্যা হইতেছে আপনি যদি বাজাজ প্লাটিনা নামে একটা বাইক আছে বাংলাদেশে বহু জনপ্রিয়তা এবং বিভিন্ন আরবান এরিয়ায় বাইকটা অনেক পপুলার। তো বাজাজ প্লাটিনার প্রাইস যদি আপনি এখান থেকে 2 থেকে 3 লক্ষ টাকা দাবি করেন, তো সেক্ষেত্রে বাজাজ প্লাটিনা নিয়েও কিন্তু সমালোচনা হবে। তার মানে যে বাজাজ প্লাটিনা খারাপ এমনটা না। তো যেখানে FZ25-এর দাম নির্ধারণ হওয়া উচিত ছিল 3 লাখ থেকে ম্যাক্সিমাম 3,50,000, সেখানে এটা ওভার প্রাইস হয়ে 4,35,000-এ আসছে। যে কারণে এটা নিয়ে এত আলোচনা সমালোচনা, মানুষ এটাকে নিয়ে ট্রল করতেছে। আমি নিজেও ইয়ামাহা ফেজার ভার্সন 2 বাইকটি ব্যবহার করি। তো এখন প্রশ্ন হতে পারে, তাহলে যদি ইয়ামাহা খারাপ বাইক হয় আমি কেন ব্যবহার করি? আসলে ইয়ামাহা খারাপ বাইক না, আমি একবারও বলতেছি না ইয়ামাহা খারাপ বাইক। ইয়ামাহা অবশ্যই ভালো বাইক এবং আমার কাছে এই বাইকটা অনেক ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি বাইকটা ব্যবহার করি। এখন বলতে পারেন কেন ভালো লাগে? এই বাইকটা আমার ক্রয় করা 2018 সালে। তো 2018 সালের টেকনোলজি অনুযায়ী তখন এই বাইকটা ঠিক ছিল এবং তখন এটার দামও অনেক কম ছিল। 2,50,000 টাকার আশেপাশে এই বাইকটার দাম ছিল। তো তখনকার সময়ে আমি এই বাইকটা সেকেন্ড হ্যান্ড কিনছিলাম 6,000 কিলোমিটার চলা, 1,90,000 টাকা দিয়ে, যেটা আমার কাছে ভ্যালু ফর মানি ছিল। এজন্য আমি এই বাইকটা এখনও চালাই। আমি যদি 2025 সালে এসে 3,30,000 টাকা দিয়ে ফেজার আমি কিনবো না, কারণ এটার কোনো যৌক্তিকতা নাই। বর্তমান সময়ে এসে যেখানে 4 লক্ষ টাকায় জিক্সার 250-র মতো বাইক পাওয়া যায়, পাশাপাশি পালসার N250, তারপরে CF মোটর বাইক আসছে 250 SR, সেটাও 3,90,000 সামথিং। তো এমন বাইক রেখে কেন 4,35,000 টাকা দিয়ে আমি একটা আরও লো কনফিগারের বাইক কিনবো, যেখানে টপ স্পিড কম, টর্ক কম, মাইলেজ কম, USB সাসপেনশন নাই, নাই কোনো ট্র্যাকশন কন্ট্রোলার, নাই স্লিপার ক্লাচ, নাই একটা ভালো মিটার, সেই গতানুগতিক 2017-18 সালের মিটার, নাই ব্লুটুথ কানেক্টিভিটি। তো ভাই এই বাইকটা আসলে আসে কি? শুধুই কমফোর্ট, কমফোর্ট আর কমফোর্ট, আর কিছু কি নাই? বইলে কাটল বানায়। তো আসলে যখন আমরা একটা বাইক অনেক প্রাইস দিয়ে কিনি, তখন এটা থেকে আমরা অনেক বেশি কিছু আশা করি। তাই আশা করা ভুল কিছু না। তো আমরা এই ফিচার্সগুলো, অত্যাধুনিক ফিচার্সগুলো আশা করতেই পারি 2025 সালে এসে। যেহেতু আমি এটা থেকে আশা করতে পারতেছি না, সো এটার প্রাইস কম হওয়া উচিত ছিল। ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার দেন। আমি আপাতত একটু কমফোর্ট নিতে যাচ্ছি, একটু কমফোর্ট।